প্যারিসের এক গির্জায় একটি বিবাহ অনুষ্ঠানের আয়োজন চলছিল। কন্যাপক্ষের সকলে কনেকে নিয়ে আগেই উপস্থিত হয়েছে। বরপক্ষের অনেকেই উপস্থিত, তবু বর এখনো আসেননি। সকলেই গভীর উদ্বেগে অপেক্ষা করছে কখন বর আসবেন, কিন্তু বরের দেখা নেই। গির্জার পাত্রীর অর্থাৎ বরের বাবা তার ছেলের কাছে গিয়ে বললেন, বিয়ের কথা মনে আছে তো? আজ বড় এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কিন্তু তুমি এখানে এসে বসে আছো। বিয়ের কথা কি ভুলেই গেছো? ছেলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। দু তিনবার খোঁজ করলো, কিন্তু কোথাও বরের দেখা নেই। তখন সকলে মিলে বিভিন্ন জায়গায় খোঁজ করলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। অবশেষে পাওয়া গেল বিয়ের বাড়ি থেকে অনেক দূরে একটি গবেষণাগারে। সেখানে সেই ছেলে বসে আছেন একমনে গবেষণায়। বিয়ের কথা কখন যেন মাথা থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়েছিল। গবেষণাগারে বসে থাকা ছেলেটির নাম ছিল লুই পাস্তুর। ছেলেবেলা থেকেই তার মধ্যে একটাই লক্ষ্য ছিল, আর সেটা হলো গবেষণা। বাবার পাশে বসে কাজ দেখতে দেখতে বড় হয়েছেন। রাগ করে বাবা বলতেন, আজ তোমার বিয়ে, সবাই অপেক্ষা করছে, আর তুই এখানে বসে কাজ করছিস। মানুষটা বহুদিন পরে মুখ তুলে তাকিয়ে আস্তে আস্তে বললেন, বিয়ের কথা আমার মনে আছে, কিন্তু কাজটা শেষ না করে কি আর বিয়ের অনুষ্ঠানে যাওয়া যায়? বিজ্ঞানের গবেষণার উৎসাহীরা এই মানুষটার নাম লুই পাস্তুর। 1822 সালের গ্রীষ্মকাল পর্যন্ত দুটি পর ফ্রান্সের এক ছোট্ট শান্ত শহরে পাস্তুর জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। প্রথম জীবনে নেপোলিয়নের সেনাবাহিনীতে সৈন্যাধ্যক্ষ হিসাবে কাজ করতেন। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের পতনের পর যোদ্ধা পাস্তুর প্রথম জীবনে নেপোলিয়নের সেনাবাহিনীতে সৈন্যাধ্যক্ষ হিসাবে কাজ করেছিলেন। ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের পতনের পর প্রাক্তন সৈনিক পাস্তুর নিজের গ্রামে ফিরে এসে ট্যানারির কাজ শুরু করেন। অর্থনৈতিক কারণে কিছুদিন পরেই তাকে পরিস্থিতি বদলে ফেলতে হলো। অর্থাৎ ট্যানারির ব্যবসা থেকে সরে এসে তাকে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে হয়েছিল। জোকেস কোনোদিনই তার পুত্র লুইকে ট্যানারির ব্যবসায় যুক্ত করতে চাননি, বরং কয়েক বছর ধরে তিনি তাকে পড়ালেখায় যুক্ত রাখলেন, কারণ তার ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো পথ হলো শিক্ষা। তাই বেশ কয়েক বছর ধরে পড়ালেখার পর লুই পাস্তুর প্যারিসে পড়তে যেতে পারলেন না। প্যারিস শহর তার কাছে অপরিচিত ছিল, সেখানে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। এই সময় তিনি ডায়েরিতে লিখেছিলেন, দিন আবার রুক্ষ, তাই চারদিক গন্ধ নিতে পারছেন, আর পরিবেশটা অনুকূল হওয়া দরকার। এর কয়েক মাসের মধ্যে তিনি ধীরে ধীরে শহরের নতুন পরিবেশের সাথে মানিয়ে নিলেন। তার পরিচয় হলো প্যারিসের এক বিখ্যাত শিক্ষকের সাথে। সেই শিক্ষকের কাছে পড়াশোনার সুযোগ হলো। তিনি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, একজন আদর্শবাদী মানুষ। তার ভাবনা ছিল লুই পাস্তুর একজন কৃতী শিক্ষক হবেন। তার জন্য প্রাথমিক প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর লুই পাস্তুর ভর্তি হলেন কলেজে। সেখান থেকে 5 বছর বয়সে মাত্র 18 বছর বয়সে স্নাতক হলেন। এই স্বল্প সময়ের মধ্যে লুই পাস্তুর একটি কাজ করতে শুরু করলেন, আর সেটা হলো বিজ্ঞান নিয়ে গবেষণা। মাত্র 20 বছর বয়সে তিনি বিজ্ঞান নিয়ে গভীরভাবে পড়াশোনায় যুক্ত হলেন। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে পাস্তুরের জীবন ছিল বৈচিত্র্যময়। বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন পুরস্কার অর্জন করলেন। 2 বছর পর পাস্তুরের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পদ অর্জন করলেন। এই বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটি সরিয়ে নেওয়ার সুযোগ হলো। তার পুরো নিয়মিত যাতায়াত করতে হতো। কাজের চাপে মেয়েটি হাঁপিয়ে উঠলেও কোনো কথা বলে বেরিয়ে আসার সাহস নেই। মিসেস লেরোটও অনুভব করেছিলেন পাস্তুরের প্রতিভা, তাই এই বিবাহে তিনি সানন্দে সম্মতি দিলেন। পাস্তুরও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। 1866 সালে তাকে সোরবন বিশ্ববিদ্যালয়ে রসায়নের প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হলো। এখানে এসে তিনি জীবাণু তত্ত্ব অর্থাৎ ব্যাকটেরিওলজি বিষয়ে গভীর গবেষণা শুরু করলেন। 2 বছর ধরে চলল তার গবেষণা। এই সময় তার উপর একটি বড় বিপদ আছড়ে পড়ল। দেশে তখন একের পর এক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মানুষ মরছিল। পাস্তুরের ওপর রোগের কারণ অনুসন্ধানের ভার পড়ল, এবং এই এনথ্রাক্স রোগের কারণ হিসাবে একটি এনথ্রাক্স রোগের ব্যাকটেরিয়া মাথার মধ্যে মহামারীর আকার ধারণ করল। পশু পাখি মানুষের মৃত্যুর হার স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে উঠল। পাস্তুর এনথ্রাক্স রোগের কারণ খুঁজতে গিয়ে দিনের পর দিন নির্ঘুম কাটালেন এবং তাদের প্রত্যেকের ওষুধ আবিষ্কার করলেন। রক্ষা পেল ফ্রান্সের গোটা পোল্ট্রি শিল্প। তার জীবনে যত বড় আবিষ্কার হয়েছিল সেগুলো মানুষের মঙ্গলের জন্য ছিল, ক্ষতির জন্য নয়। পাস্তুরের এই আবিষ্কার তার মাত্র কয়েকটি আবিষ্কারের একটি। পাস্তুরের এত উপকার করার পরেও মানুষ তাকে বুঝতে পারত না।
একবার তার সভায় পাস্তুর চিকিৎসা বিজ্ঞানের ওপর বক্তৃতা দিতে উঠলেন। তিনি নামকরা চিকিৎসকদের কাছে চিকিৎসার উপায় ব্যাখ্যা করলেন, কিন্তু ডাক্তাররা তাকে বিরোধিতা করতে লাগলেন। অনেক সময় সমালোচনা করে তার কথা উড়িয়ে দিতেন, কিন্তু পাস্তুর মনোবল হারালেন না। রাগে ফেটে পড়তেন তিনি। সভা থেকে বেরিয়ে এসে সবার থেকে দূরে একা বসে থাকতেন। পরদিন তিনি ঘুরে দাঁড়াতেন, আবার সকলকে ডেকে তার গবেষণার ফলাফল সবার সামনে বলতেন, কিন্তু চিরদিনের সেই আহ্বানে ফিরে কেউ সাড়া দিত না। তার এই কঠোর পরিশ্রম এবং অদম্য মনোভাব তার জীবনের পথ চলার শক্তি ছিল। এভাবে তিনি কাজ করতে থাকলেন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন। তার জীবনের শেষ দিকে এসে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি শরীরের একদিক নাড়াতে পারতেন না, কিন্তু তবুও কাজ করে গেছেন নিরলস। একটু বিশ্রাম নিয়ে আবার গবেষণায় ফিরে যেতেন। একটি ঘটনার কথা বিশেষভাবে মনে রাখার মতো। পাস্তুরের গবেষণাগারের কাছে একটি পাগলা কুকুর ঘুরে বেড়াতো। সেই পাগলা কুকুরটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এক বিপজ্জনক পরিস্থিতিতে পড়লেন। তার মুখ দিয়ে যখন পাথরলা বিষয়ক কথা বেরিয়ে আসছিল, তাকে কেউ বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু পাস্তুর থামলেন না। গবেষণার প্রয়োজনে জীবনের ঝুঁকি নিলেন। পাগলা কুকুরটি একবারের বদলে বহুবার তার গবেষণাগারে এনে পরীক্ষা করলেন। প্রতিটি পরীক্ষায় তিনি নিশ্চিত হলেন যে রেবিজ রোগের জীবাণু একটি নির্দিষ্ট স্থান থেকে শরীরে ছড়িয়ে পড়ে। আনন্দে উদ্বেলিত হলেন পাস্তুর। এরপর তিনি রেবিজের প্রতিষেধক তৈরির পথে অনেক দূর এগিয়ে গেলেন। গবেষণার প্রয়োজনে জীবনের ঝুঁকি নিতে পাস্তুর কখনো পিছপা হননি। একবার তার প্রতিবেশীদের একটি ছোট ছেলেকে কুকুরে কামড়েছিল। ছেলেটির মা ছেলেকে নিয়ে একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার বললেন ছেলেটির আর বাঁচার সম্ভাবনা নেই। পাস্তুর জোসেফকে পরীক্ষা করে বুঝতে পারলেন তার মেধা রোগের বীজ সংক্রামিত হয়েছে। তার শরীরে রেবিজ ভাইরাস ছড়িয়ে পড়েছে। তার পক্ষে সুস্থ হওয়া কঠিন হবে, কিন্তু পাস্তুর হাল ছাড়লেন না। নিজের তৈরি প্রতিষেধক ছেলেটির শরীরে প্রয়োগ করলেন। দিনের পর দিন সেবা করলেন। পর্যায়ক্রমে একটু একটু করে ছেলেটির শরীরের উন্নতি হতে লাগলো। কয়েক সপ্তাহ পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। পাস্তুরের জীবনে এটি একটি অত্যন্ত আনন্দের মুহূর্ত ছিল। তিনি প্রমাণ করলেন যে রেবিজের মতো মারাত্মক রোগকেও জয় করা সম্ভব। এরপর পাস্তুর আরও নতুন কাজে হাত দিলেন। 1894 সালে তার বয়স তখন 72 বছর। সারা জীবন গবেষণা করতে করতে শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, তবুও থামেননি। অ্যান্টিসেপটিক সার্জারি পদ্ধতি অর্থাৎ জীবাণুমুক্ত অস্ত্রোপচারের বিষয়ে তিনি অনেক কাজ করেছিলেন। অপারেশনের আগে যন্ত্রপাতি ও হাত পরিষ্কার করা যে কতটা জরুরি তা তিনি চিকিৎসকদের বারবার বোঝাতে চেয়েছিলেন। 1892 সালে পাস্তুরের 70তম জন্মদিনে ফ্রান্সের সরকার এবং সারা বিশ্বের বিজ্ঞানীরা তার সম্মানে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনেক দেশ থেকে বিজ্ঞানীরা এসেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিজে এসেছিলেন এই অনুষ্ঠানে। সেদিন পাস্তুর বার্ধক্যের কারণে হাঁটতে পারছিলেন না, কিন্তু যখন তার নাম ঘোষণা করা হলো তখন হলের মধ্যে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালেন। পাস্তুর সেদিন বললেন, বিজ্ঞান এবং শান্তি অজ্ঞতা ও যুদ্ধকে জয় করবেই। এই বিশ্বাসেই তিনি সারা জীবন কাজ করে গেছেন। মানুষের জন্য কাজ করাই ছিল তার ধর্ম। 1895 সালে সেপ্টেম্বর মাসে লুই পাস্তুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার অমর আবিষ্কারগুলো। আজও বিজ্ঞানের দুনিয়ায় তার নাম সমান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পাস্তুরের গবেষণা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এক বিশাল ভূমিকা রেখেছে। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে অদম্য ইচ্ছাশক্তি এবং নিরলস পরিশ্রম দিয়ে মানুষ যে কোনো লক্ষ্য অর্জন করতে পারে।